নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সকল দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কথা বলতে পারবেন, আপনাদের সমস্যা নিয়ে হাজির হবেন। কিন্তু আজকের একটা বিশেষ দিন, তাই সকলকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাবো। আজকে ঠিক এভাবেই আজকে যদি শপথ দেশের জন্য নেওয়া যায় তাহলে কাল পাবো তারই ফল, স্বাস্থ্যবিধি মানব সবাই, দেশ হবে নির্মল। আর এই শুভেচ্ছা বার্তা দিয়েই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত আজকের আলোচ্য বিষয় ব্রহ্মকমল এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে তাদেরকে সুস্থ রাখা। দেখুন, একটা বিষয়ে প্রত্যেকের অনেক ধরনের সমস্যা রয়েছে। প্রত্যেক দিন আমরা একটা নিয়ম করে একটা বিষয় ভিত্তিক আলোচনা এগোই, কিন্তু পর্যায়ক্রমে আপনাদের ফোন আসার পর সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনায় প্রবেশ করব। এর অন্যথা আজকেও হবে না। আজকে একটা বিশেষ আলোচনার বিষয়, যেটা বলবো আমি, আপনি, আপনার ঘরের ছোট্ট মেয়েটি থেকে শুরু করে আপনার বোন, দিদি সকলেই ভুগছেন। কি বিষয়টা? অতি স্থূলতা। স্থূলতা বলতে পারতাম, কিন্তু এখানে অতি স্থূলতা অর্থাৎ ওবেসিটি নিয়ে আজকে আলোচ্য বিষয়। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আগে স্বাগত জানাই। রয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর শর্মিতা চক্রবর্তী। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। নমস্কার ম্যাম। যে বিষয়টা দিয়ে শুরু করলাম, যে অতি স্থূলতা। স্থূলতা এক জিনিস কম বেশি সবারই একটু একটু থাকে, কিন্তু এই যে ওয়েটের সাথে হাইট, এই দুয়ের পরিমাপকাঠি এবং সামঞ্জস্যতা, এখান থেকে একটা মেজারমেন্ট থাকে, এবং যার ফলে আজকে কোথাও আমরা ওই BMI এই বিষয়টাতেও আসি। কিন্তু আমরা আগে প্রথম জানি যে একটা সাধারণ স্থূলতা আর অতি স্থূলতা, এর পার্থক্যটা কি রয়েছে? প্রথমেই বলবো যে আমাদের চরকে বলা হয়েছে অষ্টনিন্দিতীয় পুরুষ, মানে ৮ ধরনের, যেটা মানে নিন্দনীয় পুরুষ। সেখানে আমাদের যেরকম অতি স্থূলতা বলেছে, মানে অতি স্থূল, অতি কৃষ মানে অতিরিক্ত রোগা, মানে কোনোটাই ভালো না, তাহলে মাঝামাঝি আমাদেরকে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বডি মাস ইন্ডেক্স, যেটাকে আমরা যখন ক্যালকুলেট করি, মানে ধরুন আপনার ওয়েটের সাথে আপনার হাইটের যখন ক্যালকুলেশনটা করি, তখন যদি আমাদের BMIটা 18-র নিচে আসছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা আছি আন্ডার ওয়েট। আর আমরা যদি দেখি যে 25 থেকে 29-এর মধ্যে আছে BMI, তখন আমরা সেটাকে বলছি ওভারওয়েট। তারপর হচ্ছে 3টে ভাগে ভাগ করা হয়। এবার 30 থেকে 35 সেটা হচ্ছে ওবেস 1, 35 to 40 ওবেস 2, আর যখন 40 এভাব হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি ওবেস 3। তো সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদে যে বলা হয়েছে অতি স্থূল্য, এই যে অতি স্থূল, এই স্থূল্য ওয়ার্ডটা এসছে কোত্থেকে? স্থূল্য ওয়ার্ডটা এসছে স্থূল থেকে, যেটা মানে হয়েছে কি এনলার্জমেন্ট। যখন আমাদের মেদ ধাতু এনলার্জ হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলছি অতি স্থূল্য বা ওবেসিটি প্রবলেম, যেটা আমাদের এখন খুব গ্রোয়িং ডিসঅর্ডার বা ডিজিজ বলতে পারি। একদম। এবং দেখা যাচ্ছে দেশের অধিকাংশ সমীক্ষায় বলছে তো অনেকটাই পরিমাপকাঠি, কিন্তু আমরা দেখুন নিজেদের ভিতরে সমীক্ষা ছেড়ে দিলাম। আগে আমরা দেখি আমার ঘরের কি অবস্থা, তারপর তো পাশের কথা, তারপর তো দেশের কথা। কিন্তু আজকের এই যে সমস্যাটায় পড়ছি, কেন ওবেসিটি হচ্ছে, কেন? আগেকার সময় ওবেসিটি ছিল না? হ্যাঁ ছিল অবশ্যই, কিন্তু গ্রাফটা বাড়লো কেন? নিশ্চয়ই আমাদের জীবনযাত্রা, আমাদের ওয়ে অফ স্টাইল, কিছু ডেফিনেটলি আজকের প্রবলেমের জন্য আজকের এই কারণ। কি কারণে ম্যাডাম ওবেসিটি এইভাবে এই হারে বাড়ছে? প্রথমত হয়েছে আমাদের সেডিমেন্টারি লাইফস্টাইল। যেভাবে আমাদের লাইফস্টাইলটা আমরা মেনটেন করি, তার সাথে আমাদের যে ফুড হ্যাবিট, যেভাবে আমরা খাওয়া দাওয়া করছি, তার সাথে আমাদের যে স্লিপ সাইকেল আছে, আমাদের স্লিপ সাইকেল, সেখানে তার সাথে হয়েছে কি আমাদের যে ওয়ার্ক স্ট্রেস বা এনজাইটি বলুন বা ইনসমনিয়া বলুন, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ মানে এফেক্টিভ ভাবে আমাদেরকে সেভাবে ওয়েটটা আমাদের বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন হরমোনস আছে, তো সেই হরমোনসগুলো আমাদের বডিটাকে ব্যালেন্স করে। এবার ধরুন লিপটিন হরমোন, যেটা আমাদের ফ্যাট লস করতে সাহায্য করে, সেই হরমোনটা। তারপরে ধরুন HGH, সেই হরমোনটা কখন হয়? যখন আমরা একটা স্ট্রেস ফ্রি স্লিপ সার্কেল যখন হচ্ছে, তখন কি হয়, আমাদের সেই হরমোনটা প্রডিউস হয়। কিন্তু তখন যদি আমি কোনো স্ট্রেসে ভুগছি, বা আমাদের একটা সাউন্ড স্লিপ হচ্ছে না, বা আমরা রাত্রি জাগরণ করছি, অধ্যাসন করছি, মানে দিনের বেলা ঘুমোচ্ছি, সেই ক্ষেত্রে হ্যাঁ, আমাদের আয়ুর্বেদেও দিনের বেলা ঘুমোতে বলেছে, কিন্তু কাদের? যারা ধরুন এক্সেসিভ ওয়ার্কহলিক, প্রচণ্ড কাজ করছে, বা ধরুন প্রেগনেন্ট, তাদের বা একটা ঋতুতে, একটা পার্টিকুলার ঋতুতে আমাদেরকে দুপুরবেলা ঘুমাতে বলেছে, তাও ফর অনলি 45 মিনিট। তো সেই ক্ষেত্রে আমাদের যেই দিনের বেলা ঘুমিয়ে থাকা বা একটা সেডিমেন্টারি লাইফস্টাইল, বসে বসে 8 ঘন্টা 9 ঘন্টা আমরা বসে কাজ করছি, বা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে আমাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স, তারপরে ধীরে ধীরে আরো অনেক কজের থেকে এই ওবেসিটি অবশ্যই আলোচনা থাকবে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো।
হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আমার নাম হচ্ছে সুনিতা চম্পাটি। আচ্ছা, বেশ, বলুন। নমস্কার, বলুন। কি হয়েছে? আচ্ছা, আমি একদম ক্যান্সারের পেশেন্ট। আমার 19 সালে ক্যান্সার হয়েছিল এবং কেমো দেওয়ার পরে এখন মোটামুটি সুস্থ আছি, কিন্তু আমার প্রচন্ড পায়ের প্রবলেম। তার জন্য আমি হাঁটাচলা করতে পারি না এবং ওভারওয়েট হয়ে যাচ্ছি প্রচন্ড। মানে এক্সেস, এত মোটা ছিলাম না, এত মোটা হয়ে যাচ্ছি। তার জন্য আমি কোনো কিছু করতে পারছি না। এই প্রবলেমটা থেকে আমার মানে এত বেশি হচ্ছে, মানে কি বলবো, মানে না পাচ্ছি বেরোতে, না পাচ্ছি। একটা সিঁড়ি স্টেপ নিচে ফেললে আমার অসুবিধা, কেউ সাহায্য ছাড়া আমি নামতে পারছি না একটা স্টেপ। আচ্ছা, সেই ব্যাপারে একটু ওভারঅল যখন দেখাচ্ছে, সেই ব্যাপারে একটু কথা বলতে চাই একটুখানি। এবং ক্যান্সারের ব্যাপারে আমার হয়েছিল মাল্টিপল মাইলোমা। হ্যাঁ, তো সেই ব্যাপারে একটু কথা বলতে চাই এবং আমি বলবো এটার ব্যাপারে। ঠিক আছে, আপনি স্ক্রিনে বেশ। থাকুন, আমি বলছি। উনি ক্যান্সারের পেশেন্ট ছিল, বাট ক্যান্সারের একটা হিস্ট্রি ছিল। এখন উনি কিওর্ড। আর এখন ওনার সমস্যা যেটা হচ্ছে ওভারওয়েট, তার সাথে কি হচ্ছে আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্টগুলোতে আস্তে আস্তে এফেক্ট করা শুরু হয়েছে। সেই জায়গায় হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, পায়ে ভীষণ প্রচণ্ড ব্যথা। তো সেই ক্ষেত্রে ওনাকে ওয়েট লস এই যে পেশেন্টকে ধরুন, ডক্টর আমরা তো প্রেসক্রাইব করে দিই যে ওয়েট লস করতে হবে আপনাকে, তবেই আপনার পায়ে ব্যথাটা ঠিক হবে। কিন্তু এই পেশেন্টগুলো কি করে ওয়েট লস করবে? ওরা তো এক্সারসাইজ করতে পারছে না, ডায়েটও ঠিকভাবে সেভাবে মেনটেন করতে পারছে না। অতিরিক্ত ডায়েট মেনটেন করতে গিয়ে ম্যালনিউট্রিশনে ভুগছে, তার সাথে আরও ভাইটামিন সি ডেফিসিয়েন্সি, ভাইটামিন D3 ডেফিসিয়েন্সি, বা জিঙ্ক বা ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছে। তো সেই ক্ষেত্রে তখনই আমাদের আয়ুর্বেদ একটা এফেক্টিভ রেজাল্ট দেবে। কারণ আমাদের তো শুধু মেডিকেমেন্টস দিয়ে আমরা শুধু ট্রিটমেন্টটা করি না, সেই ক্ষেত্রে আমাদের মেডিকেমেন্টসের সাথে আমাদের থেরাপি, তার সাথে আমাদের যে লাইফস্টাইল, যেটা আমি বললাম যে দিনচারিয়া, রাত্রিচারিয়া বা ঋতুচারিয়া, সেই ক্ষেত্রে সেইভাবে আমরা ট্রিটমেন্টগুলো করি। আপনার যেহেতু একটা ক্যান্সারেরও হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে আপনার প্রপার হিস্ট্রি টেকিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর আ বেটার প্রগনোসিস। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে, আপনি সেই নম্বরে একটু যোগাযোগ করে আপনার কমপ্লিট হিস্ট্রিটা একটু আমাদেরকে দিতে পারলে, তাহলে আমি একটা ঠিকঠাক ওপিনিয়ন আপনাকে দিতে পারবো। একদম। এবং ঠিক তার পরামর্শ মতো কী কী টেস্টের দরকার আছে, একটা প্যাথোলজিক্যাল টেস্টও দেখে নেওয়া হলো, হিস্ট্রিটাও নেওয়া হলো, এবং সবটার বেসিসে কিন্তু ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া যায়। মানে এটা যত তাড়াতাড়ি ফেলে না রেখে যদি আমরা শুরু করে দিতে পারি, তাহলে তাড়াতাড়ি সুস্থতা পাবো, এটাই তো। সুতরাং আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেই পারেন, কিন্তু আগে আপনার সমস্যা নিয়ে আমাদের সঙ্গে লাইভে কথা বলুন। তাহলে সুবিধা হবে এটাই যে আপনার যে কোনো ধরনের, এই দেখুন, এটা কিন্তু সরাসরি ওবেসিটির ব্যাপার ছিল না, কিন্তু কোথাও একটা সমস্যা রয়ে গেছে তার, অর্থাৎ সেই আবার আমরা একটু বডি মাস ইন্ডেক্সের বিষয়ে ফিরে আসি, যেখান থেকে ম্যাডাম বলছিলেন। যেটা আমি বললাম যে বডি মাস ইন্ডেক্স আমরা হাইট আর ওয়েট দিয়ে ক্যালকুলেট করি, যেটা আমি একটু আগে ভাগ করে বললাম যে ওবেস 1, ওবেস 2, ওবেস 3। তো সেই ক্ষেত্রে বডি ওয়েটটাকে মেনটেন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি মানছি অনেক সময় আমাদের হেরিডিটি বা জেনেটিক একটা রিজন থাকতে পারে। তার সাথে আমি যেগুলো বললাম যে সেডিমেন্টারি লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমাদের ওয়ার্ক স্ট্রেস বা ওয়ার্ক স্ট্রেসের জন্যে, তার সাথে বিভিন্ন ডিজিজের থেকে বা বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স থেকে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তো সেই জায়গায় যদি আমরা এক্স্যাক্ট টাইমে সময় মতো আমরা প্রিভেনশনটা নিয়ে নিই, আমাদের লাইফস্টাইলটা একটু মডিফাই করি, আমাদের ফুড হ্যাবিটটা একটু মডিফাই করি, সেই ক্ষেত্রে কিন্তু ফার্দার পরে যেরকম বিভিন্ন ভয়ানক যে ডিজিজেস, যেমন বিভিন্ন বাতের ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস, বা ধরুন কার্ডিয়াক সমস্যা, এমআই, বা ধরুন আস্তে আস্তে ধীরে ধীরে আরও অন্য সমস্যাতে যেন আমরা টার্ন ওভার না করতে পারি। একদমই তাই। এবং এই জায়গাটা থেকে দেখুন, কিওরনেস একটা বিষয় আছে না, যে সুস্থ হব, বিষয়টা থেকে জানবো, আগে জানাটা দরকার। আর তাই জন্য কিন্তু দেখুন আয়ুর্বেদিক চিকিৎসা আজকের সময়, একটা প্রাচীনকালে ছিল আয়ুর্বেদিক চিকিৎসা, এবং বর্তমান সময় কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় মানুষ ভরসা করছেন। কেন? কারণ তারা দেখছেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে মানুষ ভালো থাকছেন এবং রুট কজ খুঁজে নিয়ে সেখান থেকে ট্রিটমেন্ট হয়। এখান থেকে আসবো আলোচনায়। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বলুন। গোপাল দাস বলছি। কোথা থেকে বলছেন? সোদপুর থেকে। বলুন, কি হয়েছে, কি সমস্যা? যদি আমি যা খাচ্ছি আমার অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে, মানে যাই খাই না খাচ্ছে, জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে, আর এই গ্যাসে মানে খুব অস্থির বোধ হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে। আপনার বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, বাউল মুভমেন্ট ক্লিয়ার হচ্ছে? না, খুব ক্লিয়ার হচ্ছে না।
আচ্ছা, এই যে কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, সেটা কতদিন ধরে হচ্ছে? এটা মোটামুটি আপনার মাস 2-3 ধরে। আচ্ছা, আপনি কি কোনো ডক্টরকে দেখিয়েছিলেন? না, আমি এমনি ডাক্তার দেখাইনি, এমনি দোকান থেকে আমি গ্যাস ওষুধ কিনে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। উনি মোটামুটি 1 থেকে 1.5 মাস বললো যে কন্টিনিউ উনি যাই খাচ্ছেন, মানে জল খাচ্ছেন, তাতেও গ্যাস হয়ে যাচ্ছে। মানে আমাদের ওনার জঠরাগ্নিটা উইক হয়ে গেছে, মানে যে তার জন্যে উনি যাই খাচ্ছেন ওনার মনে হচ্ছে যে গ্যাস হয়ে যাচ্ছে, বা সেটা অন্য কোনো ডিজিজেরও সিমটমস হতে পারে। তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো ইনিশিয়ালি উনি যদি খাবার সাথে, মানে লাঞ্চটা যখনই খাবারটা খাচ্ছেন, আপনি চেষ্টা করবেন একটু অল্প খাবার, মানে আপনার খিদেটা যদি 2টো রুটির থাকে, আপনি একটা রুটি খান, আর ওই একটা রুটির জায়গা আপনি একটু ফাঁকা রাখুন, যাতে জঠরাগ্নি ঠিকঠাকভাবে ডাইজেশনটা, মানে পাচনটা ঠিকঠাকভাবে হয়। আমাদের বডিতে অপক্য আহার রস, এবার দীর্ঘদিন যদি অপক্য আহার রসটা আমাদের বডিতে থাকে, তখন কিন্তু আমাদের বডিতে যে টক্সিনস বা বলি, সেইগুলো প্রোডাকশন শুরু হয়ে যায়। তখন কি এই যে বললো যে বাউল মুভমেন্টও ক্লিয়ার হচ্ছে না, তার সাথে কি হয়, এবার আস্তে আস্তে কি আমরা আমবাত বা বাতের ব্যথা ওইগুলো চলে আসে, যখন আমাদের, কারণ রোগা সর্বাপে মন্দাগ্নে, যেটা বরাবর আয়ুর্বেদে বলা, মানে আমাদের যখন রোগ শুরুই হয় আমাদের পেটের সমস্যা দিয়ে, যখন আমাদের বাউল মুভমেন্ট ক্লিয়ার থাকবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এতটা মানে অন্য রোগের দিকে টার্ন কম করবে। তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো আপনি যেই খাবারটা খাচ্ছেন একটু কম করে খান, আর 2 ঘন্টা পর পর একটু একটু করে খাবার খান, একসাথে অনেকটা খাবার খাবেন না, একসাথে অনেকটা গ্যাপ দেবেন না খাবারে। আর যখন খাবারের সাথে জল খাবেন না, আর দুপুরে যখন লাঞ্চ করছেন তখন চেষ্টা করুন একটু ঘোল খাওয়ার। ঘোল বা তক্র যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু ডাইজেশনে ভীষণ ভালো হেল্প করে। তারপরেও বলবো যদি তারপরেও কমছে না, তখন কিন্তু আপনাকে কিছু রিপোর্ট করাতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে প্রপার ডায়াগনোসিসের জন্য কিন্তু আপনাকে এই স্ক্রিনে দেওয়া নম্বরটাতে একটু যোগাযোগ করে নিতে হবে। একদমই তাই, এবং আপনি বাড়িতে থেকে এই বিষয়গুলো শুরু করতে পারেন, যেমনটা ম্যাডাম বললেন দুপুরে খাওয়ার পর একটু ঘোল খাওয়া, এবং তার সাথে সাথে যে বিষয়টা বলছিলেন যে একবার একটু টেস্টের ব্যাপার রয়েছে, কিন্তু অন্য কোনো রোগের এটা সিমটমিক ব্যাপার হতে পারে, কিন্তু তার মানে আতঙ্কিত হবার নয়। ম্যাডাম বারবারই কিন্তু বলছেন যে আপনি যদি মনে করেন একবার এসে দেখিয়ে নিন, তাহলে কি হবে, ফার্দার যদি কোনো আরও বিভিন্ন টেস্টের কথা মাথায় আসে, ডেফিনেটলি সেটা আপনি করাতে পারেন। একটা বিষয় ম্যাডাম আপনি বলছিলেন যে এই যে স্থূলতা আসাটা অবধি আটকাবো, কিন্তু এই বিষয়টাতে লাইফস্টাইলের ব্যাপারে একটা ধ্যান দিতেই হবে, কিন্তু কি কি কারণে এই ওবেসিটি হতে পারে, সেখান থেকে আপনি 2-3টে পয়েন্ট বলে তারপর আমরা ফোন নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আবার একটু আলোচনায় আসি। তো যে জায়গায় যেখানে বললাম যে আমাদের সেডিমেন্টারি লাইফস্টাইল, মানে ধরুন আমরা রাত জেগে পার্টি করছি, রাত জেগে কাজ করছি, তো আমাদের যে এজিএইচ হরমোনটা, যেটা আমাদের ফ্যাট লস করতে সাহায্য করে, সেই হরমোনটা ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে না, সেই জায়গায় ফ্যাট লস হচ্ছে না। আপনি অনেক পেশেন্ট বলে যে আমি তো অনেক এক্সারসাইজ করছি, অনেক ডায়েট করছি, কিন্তু তাতেও আমাদের ফ্যাট লস হচ্ছে না, কারণ অনেক ডায়েট, অনেক এইসবের চক্করে এতটাই স্ট্রেস নিয়ে নিচ্ছেন ব্যাপারটাতে, যে ওনার যে ন্যাচারালি যে হরমোনটা সেটাই তো প্রোডাকশন হচ্ছে না, তো ওনার ওয়েট লসটা হবে কি করে? তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা। তারপরে হচ্ছে নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যদি আমাদের ঠিকঠাক ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে, তার সাথে হয়েছে গিয়ে যদি আমি আগের খাবারটা ঠিকঠাকভাবে পাচন হয়নি, তারপরে আমি আবার খাবার খেয়ে নিচ্ছি, বা ফাস্ট ফুডের দিকে আমরা বেশি ঝুঁকছি, বা মানে ধরুন প্রিজার্ভড ফুডস বা ফ্রিজে যেই খাবারগুলো, সেই খাবারগুলো খাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু ওবেস হতে পারে। আর প্যাকেজিং খাবারের প্রতি আমাদের একটু ঝোঁকটা বেশি এখন, চট করে বাড়িতে গেস্ট এলেও প্যাকেজিং ফুডস আমরা বেশি সেটা জিনিস ইউজ করে থাকি, সেগুলো অ্যাভয়েড করাই ভালো। বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায়, বিশেষ করে মিটের ক্ষেত্রে তো অনেকটাই সেই বিষয়টা ধ্যান দেওয়া উচিত। এখন দেখুন এত কম সময়ে আমাদের এই লাইফস্টাইলটাকে এমনভাবে বিজি স্কেডিউলে পরিণত করেছি, যার ফলে কিন্তু আজকের এই সমস্যা। কিন্তু ভালো, এগিয়ে যাওয়া ভালো, কিন্তু তার সাথে সাথে যদি স্বাস্থ্যটাই যদি ঠিক না দেয়, সায় না দেয়, তাহলে এত পরিশ্রম কিসের জন্য? এত কঠোর পরিশ্রম যার পিছনে এত ছুটছেন, সেগুলো তো সবই বৃথা হয়ে যাবে। সুতরাং আয়ুর্বেদিক মতে এই যে একটা বিষয় ম্যাডাম বলছিলেন, যেটা ছুঁয়ে গেছেন, পঞ্চকর্ম চিকিৎসাও কিন্তু একটা প্রধান অঙ্গ বলা যেতে পারে। সুতরাং এই যে ব্যাড টক্সিনটা রিলিজ না হওয়া,
এবার আপনি বলবেন অসুস্থ মানুষই কি আয়ুর্বেদিকের হাত ধরতে পারেন? না, আমি বলবো সুস্থ মানুষের আরও সুস্থ ভালো থাকার জন্য কিন্তু আয়ুর্বেদিকের হাত ধরতে পারে, কি তাই তো ম্যাডাম? একদমই তাই, কারণ আমাদের আয়ুর্বেদে তো আমি প্রত্যেকটা টপিকেই যখন বলি তখনই বলি যে আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে স্বাস্থ্যস্থ স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম, মানে আমরা যেই সুস্থ আছে তাকে সুস্থ রাখা, যে অসুস্থ তাকে সুস্থতার দিকে ফিরিয়ে আনা। তো প্রথমেই যে অসুস্থ মানে সুস্থ আছে সে যদি তার লাইফস্টাইলটা মেনটেন করে, সে যদি মানে আয়ুর্বেদের হাত ধরে রসায়ন জাতীয় জিনিস খাওয়া দাওয়া করে, তার ইমিউনিটিটাকে বাড়িয়ে নেয়, তারপর তার সাথে যেই লাইফস্টাইলটা সেভাবে মেনটেন করে, তাহলে কিন্তু তাকে আর অসুস্থতার দিকে যেতেই হচ্ছে না। প্রথমত কি করে সুস্থ থাকবো সেই নিয়ে আলোচনা করবো। ম্যাডাম কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, আমি রীতা চৌধুরী বলছি। কোথা থেকে ফোন করেছেন? নমস্কার, বলুন। কোথা থেকে ফোন করেছেন? মানে পেটের ভিতরে কয়েক মাস 3-4 মাস হয়েছে, পেটের ভিতরে খুব লঙ্কা বাটার মতন জলে, আর মানে পেটটা খুব ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। আচ্ছা, সেটা কি খাবার ব্যথা করে? হ্যাঁ, খাবার খাওয়ার পরে ব্যথা হয় নাকি খাবার মানে খালি পেটে থাকলে? এটা খাওয়া দাওয়ার ব্যাপার নেই, যখন মানে হচ্ছে তখন সারাদিন ধরে হয়েই যাচ্ছে, রাত পর্যন্ত হয়ে যাচ্ছে, আবার হয়তো কমে গেল, আবার হয়তো হচ্ছে। আচ্ছা, আপনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন বা পেটের ছবি? কোনো ডাক্তার দেখাইনি। আচ্ছা, পেটের ছবি করিয়েছিলেন? না না, কিছু করিনি আমি। আমি ফোন, আমি আপনাকে দেখে আমি এখন এটা করলে আমি কি কি করতে হবে একটু বললে আমি করে তারপর আমি যোগাযোগ করবো তাইলে। আচ্ছা, আপনি চা খাচ্ছেন? হ্যাঁ, আমি চা কখন খান, কতবার খাচ্ছেন? চা আমি 2বার খাই, একবার হলো সকালবেলা 8:30 আর একবার হয়তো সন্ধ্যাবেলা কোনো দিন। চাটাকে একদমই কাট অফ করে দিন, ঠিক আছে? হ্যাঁ, ধরুন আমাদের পেটে জ্বলছে বা হাতে যখন জ্বলে তখন কি আমি সেখানে চা দেব, কোনো গরম জিনিস দেব বা মশলা জাতীয় জিনিস দেব? দিলে কি হবে, সেই জিনিসটা আরো জ্বলবে। তো আপনি যখন খাবারটা খাচ্ছেন, যখন আপনার যখন অতিরিক্ত হাই প্রোটিন বা খুব মশলাদার খাবার বা ক্যাফেন জাতীয় জিনিস, চা কফি এগুলো খাচ্ছেন, তাতে কি হবে, আপনার আরো ট্রিগার হবে, মানে যে জিনিসটা জ্বলছে সেই জিনিসটা আরো বেশি করে জ্বলবে, ঠিক তো? তো প্রথমেই চাটা বন্ধ করে দিন, ঠিক আছে? আর আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ ফোন করার জন্য। ওনার যেহেতু জ্বলছে সেই জায়গায় আমাদের একটা পেটের ছবি মানে ইউএসজি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ উনি অনেক দিন ধরে ভুগছে। তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটা আছে, ওখানে যোগাযোগ করে নিন, একটা পেটের ছবি করে আমাদের সাথে যোগাযোগ করুন। তো সারাক্ষণ একটা অস্বস্তি হচ্ছে ওনার, মানে একটা উনি কিন্তু সময় ভেদে বললেন না যে এতটুকু সময় হয় তারপর কমে যায়, ব্যাপারটা ওনার যখনই হচ্ছে তখনই এই ধরনের ফিলিং অনুভব। অর্থাৎ আমার মনে হয় দেরি না করে সত্বর যোগাযোগ করুন। আপনার জন্য স্পেশালি বললাম, হেল্পলাইন নাম্বার রয়েছে, এখনও সময় আছে। যদি সেরকম পর্যায়ে না পৌঁছয় আমি বলবো কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা বিষয় শুরু করেছিলাম, এটা যে পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা পদ্ধতি, এবং যে চিকিৎসা শুধুমাত্র মানুষের সিমটমিক ইস্যুগুলোকে নিয়ে কিন্তু চিকিৎসা করে না, তার রুট কজ নিয়ে চিকিৎসা করে। আজকে এই যে ওবেসিটির ক্ষেত্রে দেখুন, আমরা মনে করছি কি এই যে আমরা মোটা হয়ে যাচ্ছি, যেভাবেই হোক হেন তেন প্রকারণে কিন্তু আমাদের রোগা হতেই হবে। কিন্তু এই রোগা হতে গিয়ে ম্যাডাম একটা কথা বললেন ভীষণ ইম্পর্টেন্ট, কতটুকু খাবেন কতটুকু খাবেন না, ডায়েট চার্ট, কতটা জিম করবেন, কতটা এক্সারসাইজ করবেন, এই বিষয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না। আর এখানেই হয় ভুল, কেননা হয়তো দেখা যাচ্ছে আমরা অতিস্থলা থেকে স্থূলতা এলাম, তারপর আস্তে আস্তে রোগাও হয়ে গেলাম, কিন্তু তার সাথে সাথে আরও 5টা রোগকে নিয়ে কিন্তু আমরা নিজেকে সমৃদ্ধ করলাম। এখান থেকে মানুষ কিভাবে আরও বেশি সচেতন হবে? যেটা আমি বললাম, এখন আমাদের মধ্যে যা একটা ক্রেজ যে আমরা ওয়েট লস করব, তার জন্য আমরা ডায়েট মেনটেন করব। এবার ডায়েটে কি খাবো কি খাবো না সেটা আমরা জানছি না। বেসিক্যালি সেটা কিন্তু খুব দেখা যাচ্ছে যে টিনেজার্সদের মধ্যে, যারা টিনেজার ওরা ডায়েট করছে, ওরা খাবে না, কার্বোহাইড্রেট খাবে না, এই খাবে না, কিন্তু কার্বোহাইড্রেট ইজ এ সোর্স অফ এনার্জি, যেটা আমাদেরকে গ্লুকোজ দিচ্ছে। এই গ্লুকোজ আমরা যে কথা বলছি, কাজ করছি, সব কিছুর পেছনে তো গ্লুকোজটা ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেটেরও একটা স্পেশাল রোল রয়েছে, গুড ফ্যাটি ফুডসেরও একটা স্পেশাল রোল রয়েছে। তো সেই জায়গায় কি হয়, যখন আমরা সেই ফুডগুলো অ্যাভয়েড করে দিচ্ছি, বা গুড ফ্যাট ব্যাড ফ্যাট দুটোই তো আছে, যখন আমরা ব্যাড ফ্যাটের সাথে সাথে গুড ফ্যাটটাও কাট অফ করে দিচ্ছি আমাদের লাইফে, তখন কিন্তু আমরা বিভিন্ন রোগে বা ম্যাল নিউট্রিশনে বা বললাম যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা তার সাথে আরও বিভিন্ন ভাইটামিন ডেফিসিয়েন্সিতে আমরা ভুগছি। তার সাথে ধরুন এই যে এক্সেসিভ, যাদের ধরুন একটু এজেড পেশেন্ট বলছি, যাদের ধরুন
হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আফটার ম্যানোপজ ওদের যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, তার জন্য ধরুন যেই পেইন মানে জয়েন্টস পেইন বা বোনসে যে ব্যথা আছে, সেই ক্ষেত্রে ওরা যখন এক্সেসিভ এক্সারসাইজ বা ওইসব করতে যাচ্ছে তখন ব্যথাটা আরও বেশি বেড়ে যাচ্ছে, বা ধরুন অনেক প্রোন হয়ে গেলে অনেক জায়গায় ফ্র্যাকচারও হয়ে যাচ্ছে, কারণ অস্টিওপোরোসিসও হয়ে যেতে পারে। ক্যালসিয়াম এক্সেসিভ অস্টিওক্লাস যখন আমাদের টিস্যুগুলো ভেঙে দিচ্ছে, ঠিকঠাক পরিমাণ যখন আমাদের টিস্যু ফর্মেশন হচ্ছে না, তো সেই জায়গায় যদি আমরা ঠিকঠাক ক্যালসিয়াম ইনটেক না করি, সেই জায়গায় কিন্তু আমাদের একটা ক্যালসিয়াম ইনটেক করলাম না, ডায়েট করলাম, তার সাথে এক্সারসাইজ করলাম, তখন কিন্তু আমাদের ফ্র্যাকচারও হয়ে যেতে পারে, এতটাই সিরিয়াসও হতে পারে। এটা কিন্তু হাড়ের ওপরও একটা কোথাও প্রভাব আসতে পারে। একদমই তাই। বুঝতেই পারছেন যে বিষয়গুলো এত সোজা না, এত কঠিনও আবার নয়, কেননা যদি সঠিকটা জানা যায় তাহলে আমরা মেনটেন করতে পারি। আসল কিন্তু সুস্থ থাকার কথাই আমরা বলবো। ওই যে শুরু করেছিলাম যে আজকে স্বাস্থ্যবিধি মানবো সবাই, যাতে দেশ হয় নির্মল। সত্যি আজকে একটা বিশেষ দিনে এই স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা আমার মনে হয় অনেক মানুষকে আরও এগিয়ে দেবেন সামনের দিনটায় সুস্থ থাকার কথা চিন্তা করার জন্য। আর তাই আপনারা হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। এছাড়াও আমি বলে দিই, বিরাটিতে মিনি বাস স্ট্যান্ড একটাই, তার ঠিক অপোজিটে ডক্টর প্লাস, সেখানেই আপনারা আসবেন, দেখা করাবেন। এছাড়াও বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সেখানে কনসালটেন্টরা থাকেন, তাদের সঙ্গে কথা বলে ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাকে দেখাতে হবে। এর অন্যথা নয়, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুরে, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় কিন্তু চেম্বার রয়েছে, সেখানে আপনারা কনসাল্ট করতে পারেন কনসালটেন্টের সাথে। কিন্তু ওই প্রসেসটা একই, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাকে আসতে হচ্ছে। এবার আসি আজকের বিষয়টা। ভীষণ ভালো ব্যাখ্যা দিচ্ছিলেন ম্যাডাম যে পেট ভালো যায় সব ভালো তাই, মানে সেখান থেকে আসে যে পেটের সমস্যা যদি হতে হয়, দেখুন আমাদের মধ্যপ্রদেশটায় মানে পেটটাই সব থেকে বেশি কিন্তু আগে স্থূলতায় ভরে, তারপর আস্তে আস্তে হাত পা ফুলে যাওয়া নয়। এই বিষয় সম্পর্কে একটু আলোচনা আসি। দেখুন, আমাদের যে ট্রিটমেন্টটা বা আমাদের যে প্রকৃতি, আমরা প্রকৃতি ওয়াইজ ট্রিটমেন্ট করে থাকি। সেই ক্ষেত্রে বাত, পিত্ত, কফ, ঠিক আছে, তিনটে যে বাত, পিত্ত, কফ, তার তিনটে স্থান আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, যখন এক একটা মানে বাত, পিত্ত, কফ বা মানে যে কোনো একটার যদি ইমব্যালেন্স হয়, তখনই কিন্তু আমাদের সমস্যা হয়। এই যে ওবেস নিয়ে আজকে বলছি, সেখানে কিন্তু কফ প্রধান ত্রিদোষজ, মানে কফটা বেসিক্যালি আমাদের যে কফ মানে প্রকৃতিটা, সেইটা ইমব্যালেন্স হওয়ার জন্যে সেরকম হচ্ছে। যখন সেটা কি হচ্ছে, আমাদের মেদ ধাতুটাকে অ্যানলার্জ করে দিচ্ছে, মানে মেদ ও ধাতুটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মডার্নে তো ধরুন বলে যে মানে বিএমআই দিয়ে, কিন্তু আমাদের আয়ুর্বেদের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। আমরা যেটা বললাম যে প্রকৃতি ওয়াইজ, যদি বাত প্রকৃতি, সেই মানুষটা একটু লিন এন্ড থিন হবে, তো তার ক্ষেত্রে যে বডি ওয়েট বা তার ওবেস ব্যাপারটা, সেটা আমাদের কাছে একটু ডিফারেন্ট। পিত্ত মিডল স্ট্রাকচার হবে, যারা কফ প্রকৃতি তারা একটু মানে বাতের তুলনায় বা পিত্তের তুলনায় ওরা একটু হেলদি হবে, বাট হেলদি নট ওবেস। তো সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা একটু আলাদা। তো সেই ক্ষেত্রে সেইভাবেই আমাদের ট্রিটমেন্টটা হয়। আপনার ফুড হ্যাবিট বলুন, আপনার ট্রিটমেন্ট বলুন, আপনার থেরাপিস বলুন, সব কিছু ডিপেন্ড করে আপনার প্রকৃতির ওপরে, আপনার সিমটমসের ওপরে। আমরা রোগের চিকিৎসা করি, তার সাথে রোগীরও। একদম। এবং মানসিক সুস্থতাও কিন্তু একটা বিরাট এখানে ভূমিকা রাখে। দেখবেন অনেকেই রয়েছে শরীরের সামান্য অসুখ খুব একটা কেয়ার করেন না, না আমার কিছু হয়নি, কোনো ব্যাপারই না। কিন্তু এই যে একজন ভদ্রলোক বললেন যে জল খেলেও তার গ্যাস হয়ে যাচ্ছে, মানে একটা জিনিস চিন্তা করুন, তার মাঝে একটা কথা উনি বলেছেন, উনি প্রত্যেক দিন রেগুলারলি নিয়ম করে গ্যাসের ওষুধ খেতেন। এরকম প্রচুর মানুষ রয়েছেন, ঘরে ঘরে উদাহরণ ছেয়ে যাবে। আপনি নিজেও জানেন যে মানুষটি আপনি ফোন করেননি সাহস করে, সেই মানুষটিও জানেন আপনি সকালবেলা কিন্তু গ্যাসের ওষুধটা খেয়েছেন। আর যদি না খেয়ে থাকেন, তাহলে দিনের সারাটা সময় ভাবতে থাকেন আজকে কি মিস হয়ে গেছে, নাকি গ্যাসের ওষুধটা আমি খেয়েছি। এটা খুব ফ্যাক্ট এবং খুব বাস্তব চিত্র ম্যাডাম, যে প্রত্যেকেই আমরা নির্ভরশীলতা মেডিসিনের ওপর হচ্ছি। কেন? প্রাকৃতিক উপায় ভালো থাকার ওপর কেন আমাদের সচেতনতা বাড়ছে না? আজকে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি তো এটাই শেখাচ্ছে আমাদের প্রতিনিয়ত, যে সেই চিকিৎসা ভালো রাখতে পারে। যেটা আলোচনা আসেনি আজকে একদমই, সেটা হচ্ছে রুট কজ নিয়ে, রুট কজ থেকে কিন্তু ট্রিটমেন্ট করা। আজকে যেমন ওবেসিটির ক্ষেত্রে ম্যাডাম যদি বলি, যে আমরা কিন্তু দেখছি যে অতি স্থূলতা, সেই সমস্যা থেকে সিমটমিক ইস্যু নিয়ে বিষয়টা চিকিৎসা, তা তো হচ্ছে না, হচ্ছে রুট কজ। মূল কারণ কি আজকে ওবেসিটি হওয়ার, সেখানে ফিরে আসি। মূল কারণটাই হয়েছে যে আমাদের যে লাইফস্টাইল,
বা আমাদের যে ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটটা আমরা কখন খাচ্ছি, কি খাচ্ছি, তার সাথে হয়েছে গিয়ে মেন্টাল স্ট্রেস। অনেকেই দেখবেন জিম করছে, ডায়েট করছে, কিন্তু ঠিকঠাক ঘুম হচ্ছে না, বা কোনো স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন কিছুতে ভুগছে। অনেকেই বলে যে আমার তো টেনশনে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, বা টেনশনে বা অ্যাংজাইটিতে ওয়েট গেইন হয়। কারণ যে টেনশন হচ্ছে তখন তারা কি করে, ফুডের উপরে যে অ্যাংজাইটি বা স্ট্রেসটা বের করতে চায়, তো তখন সেটা ফুডটা মানে কতটা খাচ্ছে, কি খাচ্ছে সেটা বুঝতে পারছে না। তো সেই জায়গায় আমাদের ইনসুলিন লেভেল বেড়ে যায়, বা বিভিন্ন ডিজিজ সেখান থেকে হয়, তার সাথে ওয়েটটাও আমাদের বেড়ে যায় থাকে। একদমই। সুতরাং বুঝতেই পারছেন যে আপনাদের যে কোনো ধরনের অসুস্থতা, আমি এটা শুরুতেই বলেছিলাম যে আজকে ওবেসিটি নিয়ে কথা বলবো, মানে এটা নয় সেই সংক্রান্ত আপনারা ফোন করবেন, আপনারা আপনাদের সমস্যা নিয়ে ফোন করতেই পারেন। এবং আয়ুর্বেদিক চিকিৎসায় এই প্রশ্নটা না এখন খুব ভালো লাগে ম্যাডাম, যে এই প্রশ্নটা মানুষ আর করেন না, যে এই রোগটা হয়েছে, এই রোগটা কি সারে। এই প্রশ্নটা কিন্তু এখন অনেকখানি কমে গেছে, কারণ আপনাদের সচেতনতা বেড়েছে, আপনারা বুঝতে শিখেছেন যে এটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটি চিকিৎসা পদ্ধতি। ব্রহ্মকমল অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনাদেরকে সেটাই জানানো হচ্ছে, আয়ুর্বেদিক চিকিৎসা একটি মানুষকে সুস্থ রাখতে, ভালো রাখতে সাহায্য করে। আর আমাদের কথাই আছে সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের হাত ধরা, তাই চলে আসতেই হচ্ছে আপনাকে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ডক্টর প্লাসে, বিরাটি স্টেশন থেকে ঠিক 2 to 3 মিনিটস হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। আর যদি আমি এয়ারপোর্টের দিক থেকে বলি তাহলে ম্যাক্স 5 মিনিটস লাগবে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার, কোথা থেকে ফোন করছেন? আমার হচ্ছে যে 1 বছর আগে মানে হঠাৎ হচ্ছে যে রাত্রিবেলা ঘুমিয়ে দাঁতের প্রবলেম ছিল আর কি, দাঁতের প্রবলেমের যন্ত্রণা হয়নি। তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ওই গুঁড়া খুঁড়ে দাঁত মারছিলাম আর কি, দাঁত মারিতে বাড়িতে হঠাৎ আর উঠতেও পারিনি, বুঝতে পারি গ্যাসের জল গরম করছি, উঠতে পারিনি, বুঝতে পারি শুয়ে বসেছি। আমি একটু আপনাকে থামাবো, আমরা কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা। রাত্রিবেলা ঘুমানোর সময় কি হয়? কিছু হয়নি, ওই দাঁতের একটু প্রবলেম ছিল আর কি। হ্যাঁ, তারপর? প্রচুর ঠান্ডা ছিল, ওই তারপর উঠে মুখ হাত ধুয়েছি গরম জলে মুখ হাত ধুয়ে তারপরে বলি কমেনি কেন, গুড়াকু ছিল আর গুড়াকু দাঁত মারছিলাম। গুড়াকু, আচ্ছা আচ্ছা, সেগুলো দিয়ে কি করতেন? দাঁত মাজতেন? আমি মাইতাম, ওই দিনই মাজলাম আর কি। এখন সমস্যা কি, বর্তমানে সমস্যা কি হচ্ছে? এখন সমস্যা বলতে আমার 1 বছর হয়ে গেল না, পা ঠিক মতো হাঁটাচলা করতে পারেন, কাজকর্ম করতে কৌনি থাকতে আর ডানা পর্যন্ত। বেশ বেশ বেশ, বা হাত বা পা মানে পুরো লেফট সাইডের কথাটাই উনি বলছেন। সঙ্গে থাকুন, ফোন করার জন্য ধন্যবাদ ম্যাডাম, খুব একটা সময় নেই। আপনার বা হাত বা পা, আমি ঠিকঠাক আপনার হিস্ট্রিটা বুঝতে পারলাম না। আপনি প্রথমে একটা দাঁতের হিস্ট্রি দিলেন, তারপরে আপনি লাস্টে বললেন, তো কমপ্লিট হিস্ট্রিটা আমার কাছে একদম ক্লিয়ার নয়। তো সেই ক্ষেত্রে বলবো, এখন তো সময় খুব কম, আপনি হেল্পলাইন নম্বরে একটু যোগাযোগ করে কমপ্লিট হিস্ট্রিটা একটু দিন, তাহলে আমি কিছুটা টিপস আপনাকে দিতে পারবো, যার জন্য কিছুটা ইম্প্যাক্ট আপনার হবে। কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট বা কমপ্লিট যে থেরাপিগুলো, সেগুলো নিতে হলে আপনাকে একটু হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। একদমই তাই, একদমই হাতে সময় নেই, এখানেই থামতে হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।